নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন সরোজনাথ ঘোষের লেখা নেতা। পত্নীর ব্যগ্র প্রশ্নপূর্ণ চোখের দিকে চেয়ে নৈরাশ্যম্লান কণ্ঠে হীরালাল বললেন, আর পারা যায় না। স্বামীর স্বভাবপ্রসন্ন মুখে বিরক্তি, অবসাদ ও নিরানন্দের নিবিড় ছায়া দেখে চপলার চিত্ত ব্যথায় ভরে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, কিছু সুবিধে হলো না? চাদর ও জামা আলনায় রেখে দিয়ে হীরালাল বললেন, না, চাকরির চেষ্টাও আজ থেকে ছেড়ে দিয়েছি। ও পথে আজ যাব না। 4 বছর চেষ্টা করেও একটা স্থায়ী কাজ যখন পেলাম না, তখন দাসত্বের রাজটিকার ওপর আমার আর লোভ নেই। কোনোদিন ছিলও না। খালি ওরা গুরুজন কথা না শুনলে দুঃখ পাবেন, তাই চেষ্টা করেছিলাম। আজ থেকে খতম। চপলা পাখা নিয়ে স্বামীকে বাতাস করতে লাগলো। তার মুখে বিষাদের ছায়া ঘনিয়ে এলো। স্বামীর ব্যর্থতা তার মনকে পীড়িত করছিল কি? হীরালাল পত্নীর দিকে মুহূর্তের জন্য চেয়ে বলল, মনে দুঃখ করো না চপলা। চাকরি না করেও লোক স্ত্রী পুত্রের ভরণ পোষণ করে থাকে। আমি এতদিন মরীচিকার পেছনে ছুটেছিলাম, তাই তোমাদের ভার সম্পূর্ণ নিতে পারিনি। কিন্তু এমনভাবে বেশি দিন নিজেকে ও তোমাদের অন্যের গলগ্রহ হয়ে থাকতে দেব না। কর্তব্য স্থির হয়ে গেছে। চকিতে চপলা স্বামীর দিকে মুখ ফিরিয়ে বলল, আমি সে কথা তো একবারও মনে করিনি। তোমার উপার্জন নেই বলে আমার ক্ষোভ যে বেশি তা নয়, তবে বাপের বাড়ি থাকাটা গৌরবের নয় বলেই যা দুঃখ। খোলা জানলা দিয়ে অস্তগামী সূর্যের রক্ত আভাটুকু চপলার মুখে এসে পড়েছিল। হীরালাল দেখলেন 2 বিন্দু মুক্ত পত্নীর নয়ন পল্লবে টলটল করছে। তার বাম হাতখানি ডান হাতে তুলে নিয়ে হীরালাল বললেন, একটা সুখবর আছে। তোমার বাবা আমার প্রস্তাবে রাজি হয়েছেন। তিনি একটা ছাপাখানার জন্য আমাকে 1,500 টাকা দেবেন বলেছেন। অবশ্য সেটা ঠিক দান নয়। তার কতকগুলি বই আছে, সেগুলি আমি ছাপিয়ে দেব। তার জন্য কাগজ ও দপ্তরের খরচ মাত্র তিনি দেবেন। তাতে তাঁরও লাভ, সঙ্গে সঙ্গে আমারও একটা উপায় হবে। আমি এই শর্তে রাজি হয়েছি। এখানেই বাজারের কাছে একটা ঘর ভাড়া নিয়ে প্রেস রাখা যাবে। তাছাড়া একখানি সাপ্তাহিক খবরের কাগজও বের করব, ঠিক হয়েছে। চপলা চেয়ে দেখল তার স্বামীর ক্লান্ত মুখে ক্রমেই একটা উৎসাহের দীপ্তি উজ্জ্বল হয়ে উঠছে। প্রস্তাবটি তারও মনোমত হয়েছিল। সে জানত তার স্বামী চিরদিনই স্বাধীন প্রকৃতির। সাহিত্য সেবায় তাঁর কি প্রগাঢ় অনুরাগ, তাও তার অবিদিত ছিল না। কলকাতার কোনো ইংরেজি সংবাদপত্রের তিনি যে মফস্বলস্থ সংবাদদাতা ছিলেন এবং প্রায়ই তাঁর রচিত প্রবন্ধ ইংরেজি কাগজে মুদ্রিত হতো, সেই ইতিহাসও সে ভালোরূপেই জানত। এতদিন পরে পিতা যে তার স্বামীর জন্য এরূপ ব্যবস্থার অনুমোদন করেছেন, এতে তার হৃদয়েও আনন্দের উৎস উচ্ছ্বসিত হয়ে উঠল। মৃদু হেসে সে বলল, এখন তবে তুমি সম্পাদক হতে চললে দেখছি। সেটা কি ভালো হবে না চপল? চাকরির সুখ কি তা এই কবছরে বেশ বুঝেছি। তোমার বাবা অবসরপ্রাপ্ত সদরালা হয়েও যখন এতদিনেও আমার জন্য একটা পাকা চাকরির জোগাড় করে দিতে পারলেন না, তখন সেদিকে আর কোনো আশা নেই। তারপর মাঝে মাঝে অস্থায়ীভাবে কাজ করেও তো দেখেছি। 2 হাতে সেলাম আর বড়বাবুদের চরণে তৈলদান করতে না পারলে, জল উঁচু বলে মন জোগাতে না পারলে গোলামিটুকু খসে যায়। প্রসন্ন হাস্যে চপলা বলল, চাকরির টাকায় আমার দরকার নেই বাবু। তুমি যাতে সুখী হও তাই করো। তোমার সম্মানের বিনিময়ে আমি কুবেরের ভাণ্ডারও চাই না। হীরালাল অন্যমনস্কভাবে বললেন, কিন্তু এখনো কয়েক মাস তোমাকে তোমার বাপের আশ্রয়ে থাকতে হবে, পারবে তো? উত্তরে চপলা মৃদু হাসল।
ছাপাখানার কাজ চলতে লাগল। সময়ও প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বের হয়ে পল্লী শহরের অধিবাসীবর্গের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করছিল। হীরালাল দ্বিগুণ উৎসাহে কাজে নেমেছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কয়েকটি বেড়া ডিঙিয়ে তিনি বিনা পানির সেবায় জীবনযাপন করবেন বলে প্রথমত সংকল্প করেছিলেন, কিন্তু অসময়ে পিতৃমাতৃবিয়োগ ও সেই সঙ্গে পৈতৃক ধনসম্পত্তির অভাববশত অনন্যোপায় হয়ে তাকে অর্থশালী শ্বশুরের সহায়তা গ্রহণ করতে হয়েছিল। কন্যা জামাতা অবশ্য শ্বশুর ও শাশুড়ির কাছে পর্যাপ্ত সমাদর পেত, সে বিষয়ে কারো আক্ষেপ করবার কোনো কারণ ছিল না। কিন্তু বিএ ডিগ্রি না থাকায় চাকরির বাজারে হীরালাল শ্বশুরের চেষ্টা সত্ত্বেও সিদ্ধকাম হতে পারেননি। তার প্রধান কারণ, তিনি তৈলমর্দনরূপ শ্রেষ্ঠ পশু প্রক্রিয়াটির সঙ্গে সম্পূর্ণ অপরিচিত ছিলেন। স্বাধীন মত ব্যক্ত করতে গিয়ে উপরওয়ালার অসন্তোষভাজন হওয়ায় কোনো স্থলেই তার পাকা চাকরি জোটেনি। মনের মতো কাজ পেয়ে হীরালাল কায়মনোবাক্যে দেশের ও দশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তার রচনার শক্তি ছিল, হৃদয় দৃঢ়তা ও মনে সাহস ছিল। মফস্বলে শহরে পল্লীর সুখ দুঃখ অভাব অভিযোগের কথা নিপুণভাবে তিনি কর্তৃপক্ষ ও দেশের গোচর করতে লাগলেন। শীঘ্রই সময় সকলের প্রিয় হয়ে উঠল। জেলার বাঙালি জজ ও ম্যাজিস্ট্রেট এই নবপ্রতিষ্ঠিত বাংলা সাপ্তাহিকখানিকে প্রীতির চোখে দেখতে লাগলেন। জজ আদালতের নিলামের ইস্তাহার সময় প্রকাশিত হয়ে হীরালালের ধনাগমের পন্থাও সহজ করে দিল। হীরালাল ছাপাখানার কাছেই একটি কুটির নির্মাণ করে সেখানে স্বাধীনভাবে থাকবার কল্পনা করতে লাগলেন। তখন বাঙালি কবি জজ জেলার বিচারাসন অলঙ্কৃত করেছিলেন। হীরালালকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন। এই নবীন সম্পাদকের সত্যনিষ্ঠা, তেজস্বিতা ও সাহিত্য রসজ্ঞতা তাঁকে মুগ্ধ করেছিল। অবসরপ্রাপ্ত সদর আলা হীরালালের শ্বশুর কৃষ্ণকান্তের সঙ্গেও তার বিশেষ পরিচয় ছিল, সুতরাং উভয় পরিবারের মধ্যে আত্মীয়তাও বেড়ে উঠেছিল। হীরালাল মধ্যে মধ্যে জেলার জজ বাহাদুরের বাংলোয় গিয়ে সাহিত্য আলোচনায় যোগ দিতেন। বাঙালি ম্যাজিস্ট্রেটও হীরালালকে নানা বিষয়ে সহায়তা করতেন। দিন বেশ স্বচ্ছন্দে চলে যাচ্ছিল। আরামকেদারায় হেলান দিয়ে জেলার প্রধান উকিল, তদানীন্তন কংগ্রেসের অন্যতম পাণ্ডা শ্যামাচরণ আরাম করে ধূমপান করছিলেন। হীরালাল সেখানে প্রবেশ করা মাত্র শ্যামাচরণ সহাস্যে তাকে পার্শ্বস্থ সুখসেব্য আসনে বসতে অনুরোধ করলেন। হীরালাল শ্যামাচরণকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। একে তিনি পূজনীয় শ্বশুরের অন্তরঙ্গ বন্ধু, দ্বিতীয়ত তিনি দেশের অন্যতম নেতা, সুপণ্ডিত, বাগ্মী ও ধনশালী ব্যবহারজীবী। শ্যামাচরণবাবুর শ্বশ্রুল মুখমণ্ডলের অন্তরাল থেকে হাসবার সময় দুই একটি দন্তবিকাশ অতি কষ্টেই দৃষ্টগোচর হয়ে থাকে। হীরালাল তার লক্ষ্য করে মৃদুস্বরে বললেন, আপনি আমায় ডেকেছেন? শ্যামাচরণ একরাশি কুণ্ডলীকৃত ধূমবাষ্প শূন্যে উৎক্ষিপ্ত করে বললেন, হ্যাঁ, এই তোমার সঙ্গে একটা বিশেষ পরামর্শ আছে, বলছি। হীরালালের কৌতূহল বাড়ল। এই প্রবীণ নেতা চিরদিন তাকে উপদেশাদি দানই করে এসেছেন, কিন্তু কোনো সময়ই পরামর্শের জন্য তাকে আহ্বান করেননি। ব্যাপারটা কি জানবার জন্য তার কৌতূহলের মাত্রা আরও বাড়ল। কিছুক্ষণ অভিনিবেশ সহকারে ধূমপান করবার পর শ্যামাচরণবাবু হীরালালের দিকে ফিরে মৃদুস্বরে বললেন, এই আমাদের জজ আদালতের সকল সংবাদ তুমি রাখো? হীরালাল বিনীতভাবে বললেন, আগে কিছু কিছু রাখি বই কি। গম্ভীরভাবে মাথা নেড়ে শ্যামাচরণবাবু বললেন, সব খবর বোধহয় তোমার জানা নেই। ওখানে অত্যাচার আর স্বেচ্ছাচারিতার মাত্রা বড় বেড়ে উঠেছে। জজের সেরেস্তাদারের আত্মীয় বন্ধুতে সেরেস্তা ভরা। সেখানে অন্য কোনো যোগ্য বাইরের লোকেরও প্রবেশাধিকার নেই। এ সংবাদ রাখো কি? কুণ্ঠিতভাবে হীরালাল বললেন, সেরেস্তাদার বাবুর আত্মীয় স্বজন সকলেই ওখানে নিযুক্ত আছেন সেটা জানি বটে, তবে সর্বত্রই প্রায় ব্যবস্থা ওই প্রকার।
এজন্য অন্যায় হলেও ব্যাপারটার প্রতি তেমন। বাধা দিয়ে শ্যামাচরণ বললেন, না না, ওটা ঠিক নয়। যা অন্যায় তার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ চাই। কেন এমন হবে? একজন সর্বেসর্বা হয়ে প্রভুত্ব করবে, বিংশ শতাব্দীর সভ্য সমাজে তা চলবে না। এ সম্বন্ধে তোমার কাগজে তীব্র আন্দোলন উপস্থিত করো। কপটতা, অত্যাচার, অনাচার, একদেশদর্শিতার প্রশ্রয় দেওয়াও মহাপাপ। বলতে বলতে সহসা কণ্ঠস্বরকে আরও মৃদু করে তিনি বললেন, দেখো, এ সম্বন্ধে আমি বাংলায় এই প্রবন্ধটা লিখেছি। সময় ওটা বের করে দিও, সম্পাদকীয় স্তম্ভেই ছাপিও। আমার নামটা নিশ্চয়ই তুমি ছাপবে না, কারণ সেটা সম্পাদকীয় দায়িত্বেরই অন্তর্গত। বুঝেছ আমার কথা? হীরালাল হাত পেতে প্রবন্ধটি নিলেন। মাতৃভূমির সুসন্তান, ভারত মহাসমিতির অন্যতম নেতা শ্যামাচরণের স্বহস্তলিখিত বাংলা প্রবন্ধ সময়ের পৃষ্ঠ অলঙ্কৃত করবে, এ নবীন সম্পাদকের পক্ষে অত্যন্ত গৌরবের বিষয়, সন্দেহ নেই। তিনি দৃঢ়স্বরে বললেন, আপনি দশের মঙ্গলের জন্য যেভাবে কাজে হাত দিচ্ছেন তা অত্যন্ত পবিত্র। আমার সহস্র ক্ষতি হলেও আমি সে কাজে পশ্চাৎপদ হতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন, প্রবন্ধের রচয়িতার নাম তৃতীয় ব্যক্তিও জানতে পারবে না। প্রস্থানোদ্যত নবীন সম্পাদকের হাত ধরে শ্যামাচরণ বললেন, তুমি দুশ্চিন্তা করো না, আমি সকল সময় তোমার সাহায্য করব। আর ভালো কথা, তোমার শ্বশুরকেও যেন বলো না যে প্রবন্ধটা আমারই লেখা, বুঝেছ? হীরালাল মৃদু হেসে বললেন, আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। নবীন সম্পাদকের মূর্তি উদ্যান্তরণের অন্তরালে চলে গেলে শ্যামাচরণ ডাকলেন, হরিহর। যাকে আহ্বান করেছিলেন সে শ্যামাচরণের শ্যালক পুত্র। সে সামনে এসে দাঁড়ালে প্রবীণ ব্যবহারজীবী তার দিকে চেয়ে বললেন, ওই বড়দা সেরেস্তাদারের দম্ভটা এবার কেমন করে চূর্ণ হয় তা দেখিয়ে দেব। এবার তোমার চাকরি নিশ্চয়ই পাকা হয়ে যাবে, কিন্তু কোনো লোকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করে না, বুঝেছ? যুবক যে আজ্ঞা বলে দ্রুত প্রস্থান করল। সেই সপ্তাহের সময় পড়ে শ্বশুর কৃষ্ণকান্ত জামাতা হীরালালকে ডেকে শঙ্কাকম্পিত কণ্ঠে বললেন, কি প্রবন্ধ লিখেছ? এতে জজ সাহেব যে তোমার উপর ভয়ানক চটে যাবেন। বিনীতভাবে হীরালাল বললেন, কিন্তু ব্যাপারটা সত্য। এমনভাবে সরকারি আদালতে আত্মীয় পোষণ নীতির সমর্থন করা যায় কি? বিরক্তি ভরে কৃষ্ণকান্ত বললেন, তা তো যায় না, কিন্তু সর্বত্রই তো ওই নীতিই চলেছে। তুমি মফস্বল শহরের এক প্রান্তে বসে এই এত বড় বিরাট ব্যাপারটার কি প্রতিকার করতে পারো? আগে আমাদের এই জেলা আদালতের এই নিন্দনীয় ব্যবস্থাটা যদি বদলে যায় তাই আমাদের পক্ষে যথেষ্ট। কৃষ্ণকান্ত অসন্তোষ ভরে বললেন, আরে কিছুই হবে না। এই মাঝখান থেকে নিজের দুর্বুদ্ধিতে তুমি জজ সাহেবের ভালোবাসা হারাতে বসেছ, আর সঙ্গে সঙ্গে ওই নিলাম ইস্তাহারও তোমার কাগজে আর ছাপা হবে না। কে তোমাকে এমন বুদ্ধি দিলে? কাজটা তুমি ভালো করনি। হীরালাল নিষ্ফল তর্ক ছেড়ে দিয়ে ছাপাখানার দিকে চললেন। সেখানে গিয়ে দেখলেন তার অনুরক্ত কয়েকজন বন্ধু তার প্রতীক্ষা করছেন। তারা উত্তেজিতভাবে বললেন যে হীরালাল বাবুর আত্মীয় পোষণ শীর্ষক প্রবন্ধটি অতি চমৎকার হয়েছে। এমন ওজস্বিনী ভাষায় ইতিপূর্বে আর কোনো প্রবন্ধ বের হয়নি। তবে এ ব্যাপারে আগুন জ্বলে উঠবে। জজ সাহেব নিশ্চয়ই ক্ষেপে উঠবেন। সেরেস্তাদারও তাকে ভালো করেই বুঝিয়ে দেবে। হীরালালের পক্ষে বিপদের আশঙ্কা যে নেই তা নয়, তবে দেশেরও দশের কাজ করতে গেলে বিপদকে বরণ করে নিতে হয়। হীরালাল মৃদু হেসে বন্ধুবর্গের মন্তব্য শুনলেন, কিন্তু কোনো প্রকার আলোচনায় যোগ দিলেন না। কর্তব্য বুঝে যাকে মাথা পেতে নিয়েছেন
তাকে পথের মাঝখানে নামিয়ে দিয়ে আরাম লাভের প্রবৃত্তি কোনোদিনও তাকে অভিভূত করতে পারেনি। হীরালাল বুঝলেন একটা প্রবল ঝটিকা আসছে। তিনি জানতেন এ অবশ্যম্ভাবী, সেজন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। সেই দিন অপরাহ্নে শ্যামাচরণবাবু স্বয়ং পদধূলিদানে হীরালালের ছাপাখানাকে পবিত্র করে গেলেন। যাবার সময় তিনি বুঝে গেলেন তার নাম প্রকাশ পাবার কোনো সম্ভাবনা নেই। সম্পাদক প্রবন্ধটির পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলেছেন। হাস্যপ্রফুল্ল মুখে উৎসাহ দিয়ে তিনি হীরালালকে বললেন, ভগবান যে ধাতুতে তাকে তৈরি করেছেন তাতে দেশের কাজে হীরালাল অশেষ যশ উপার্জন করতে পারবেন। পিঠ চাপড়ে ভরসা দিয়ে নেতা শ্যামাচরণ সান্ধ্যভ্রমণ শেষে গৃহে ফিরে গেলেন। আসন্ন ঝটিকা প্রবাহিত হল। আত্মীয় পোষণ শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হওয়ায় সমগ্র শহরে ভীষণ আন্দোলন উপস্থিত হল। চারিদিক থেকে বরদা সেরেস্তাদারের সম্বন্ধে নানা প্রকার অপ্রিয় সমালোচনার তরঙ্গ উঠতে লাগল। জজ সাহেবও যে উক্ত ব্যক্তির কৌশলে মুগ্ধ হয়ে অন্যের সম্বন্ধে অবিচার করে থাকেন, অনেকে এরূপ মন্তব্য প্রকাশ করতেও ইতস্তত করল না। সেরেস্তাদারের সমস্ত আক্রোশ হীরালালের কাঁধে গিয়ে পড়ল। জজ সাহেবের মন যাতে এই নবীন সম্পাদকের উপর বিরূপ হয়ে পড়ে সে বিষয়ে চেষ্টার কোনো ত্রুটি হল না। হীরালালের কল্যাণকামী বন্ধুরা তাকে চক্রান্তের সংবাদ জানিয়ে যেতেন, যাতে জজ আদালতের কোনো প্রকার ছাপার কাজ সময় প্রেসে মুদ্রিত না হয়, নিলাম ইস্তাহার ওতে প্রকাশার্থ না দেওয়া হয়, তার জন্য প্রবল পক্ষ বিশেষ আয়োজন করতে লাগল। আর একখানি সাপ্তাহিক পত্র ও মুদ্রাযন্ত্র সেই নগরে বহুদিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল। সময়ের আবির্ভাবে তথাকথিত সংবাদপত্রখানি ক্রমে নিষ্প্রভ হয়ে আসছিল। হীরালাল দেখলেন তার আকার বর্ধিত হয়েছে। নিলাম ইস্তাহার তারই অঙ্গে পুনরায় বের হতে আরম্ভ হয়েছে। তিনি জজ সাহেবের কাছে আবেদন করলেন, কোনো ফল হল না। স্বয়ং তিনি জজ সাহেবের কুঠিতে উপস্থিত হলেন। পূর্বে যিনি যত্ন করে হীরালালের সঙ্গে নানা প্রসঙ্গের আলোচনা করতেন, তার প্রকৃতিতে ও ব্যবহারে বহু পরিবর্তন লক্ষিত হল। হীরালাল জজ বাহাদুরকে জানালেন তার প্রতি অকস্মাৎ অবিচার করা হচ্ছে কেন, তিনি প্রতিকার প্রার্থনা করেন। জজ সাহেব গম্ভীরভাবে বললেন, তোমার কাগজে আজকাল খালি লোকের কুৎসামন্দ বের হচ্ছে। দেশের প্রধান লোকরা তোমার প্রতি বিরক্ত হয়ে উঠেছে। সেদিন ম্যাজিস্ট্রেটও বলছিলেন তুমি ইদানিং তাঁরও কাজের অপ্রিয় সমালোচনা করতে আরম্ভ করেছ। শ্যামাচরণবাবুও বলছিলেন তুমি বড় বাড়াবাড়ি আরম্ভ করেছ। কাজেই আমি তোমার সম্বন্ধে এখন কোনো বিবেচনা করতে পারি না। ইতিমধ্যে হীরালাল প্রকৃতই পুলিশের কয়েকটি কুকার্য সম্বন্ধে তীব্র সমালোচনা করেছিলেন। জজের সেরেস্তাদারের কার্যশৈথিল্য সম্বন্ধেও অনেকগুলি প্রবন্ধ ধারাবাহিক রূপে সময়ে বের হয়েছিল। অভিমানী হীরালাল দ্বিতীয়বার আর কোনো অনুরোধ করলেন না। কিন্তু শ্যামাচরণবাবুও তাঁর বিরুদ্ধে জজ সাহেবের কাছে বলে এসেছেন শুনে হীরালালের মন বিস্ময় বিমূঢ় হল। কথাটা তার কিছুতেই বিশ্বাস হল না। তিনি বললেন, শ্যামাচরণবাবু আমার বিরুদ্ধে কি বলেছেন জানতে পারি কি? তিনি বলেছেন কাগজের সম্পাদক হয়ে তোমার বুদ্ধি লোপ পেয়েছে, দম্ভ বেশি হয়েছে। তিনি তোমার ব্যবহারে বিরক্ত হয়েছেন। হীরালালের ওষ্ঠাগ্রে কথাটা এসে পড়েছিল, কিন্তু তিনি অতি কষ্টে নিজেকে সংবরণ করলেন। সমস্ত হৃদয় বিদ্রোহী হয়ে উঠল। ক্রোধ ও ক্ষোভে অধীর হয়ে হীরালাল জজ সাহেবের কুঠি পরিত্যাগ করলেন। হীরালালের জনৈক বন্ধু যথাসময় সংবাদ এনে দিলেন যে শ্যামাচরণবাবুর শ্যালকপুত্র হরিহর জজ আদালতে 25 টাকা মাইনের একটা চাকরি পেয়েছে। মানুষ যখন সাধু উদ্দেশ্যের বিনিময়ে চারিদিক থেকে কেবলই আঘাত পেতে থাকে, তখন অনেক সময়ই সে মরিয়া হয়ে ওঠে। হীরালালের অবস্থা অনেকটা সেই রূপ দাঁড়িয়েছিল। দশেরও দেশের মঙ্গল হবে বলে তিনি যে সকল বিষয়ের আলোচনা করছিলেন, ক্রমে দেখতে পেলেন তার ফলে তার ব্যক্তিগত অপকার তো হচ্ছেই, অধিকন্তু যাদের জন্য তিনি চুরি করছিলেন তারাই তাকে চোর বলছিল। মানুষের এই কৃতঘ্নতা দর্শনে
তাঁর চিত্ত আহত ও ব্যথিত হয়েছিল সন্দেহ নেই, কিন্তু তিনি তথাপি কর্তব্যভ্রষ্ট হলেন না। বরং চারিদিক থেকে তাকে চেপে মেরে ফেলবার চেষ্টা হচ্ছে দেখে তিনি দৃঢ়ভাবে অন্যায়, অত্যাচার ও অবিচার যেখানে হচ্ছিল তার প্রতিকারের জন্য তীব্র আন্দোলন করতে লাগলেন। ইঙ্গিতে তিনি মানুষের নীচতা, হীনতা ও শঠতার উল্লেখ করতে বিরত হলেন না। জেলা আদালতসমূহের বহুবিধ ছাপার কাজ তিনি পূর্বে পেতেন, কিন্তু রাজকর্মচারীদের অন্যায় ত্রুটি প্রদর্শন করার পর থেকে সেসব কাজ আর তাঁর ছাপাখানায় যেত না। সংবাদপত্রের গ্রাহক সংখ্যাও ক্রমে কমে আসছিল, উপার্জনও ক্রমে অসম্ভব রূপে হ্রাস পেতে লাগল। হীরালালের তাতে দৃকপাত নেই। তিনি তখন আত্মবিস্মৃতের মতো শুধু দশের জন্য লেখনী চালাতে লাগলেন। এতদিন তিনি স্বার্থহানির আশঙ্কায় যে সকল অন্যায় ও অত্যাচার সম্বন্ধে হয়তোবা উদাসীন থাকতেন অথবা অত্যন্ত ধীরভাবে ইঙ্গিতে আলোচনা করতেন, এখন আর সে পদ্ধতিকে তিনি অবলম্বনযোগ্য বলে মনে করলেন না। বিচারক যেমন নিপুণভাবে মোকদ্দমার জটিল তত্ত্বগুলির মীমাংসা করে রায় প্রদান করেন, হীরালালও ঠিক তেমনই নিপুণতা সহকারে রাজকর্মচারীদের কার্যশৈথিল্য অথবা কর্তব্য ত্রুটির পরিচয় দিয়ে সেই সমুদায়ের বিস্তৃত সমালোচনা করতে লাগলেন। সমালোচনার তীব্রতা থাকত, কিন্তু অশিষ্টতা বর্জিত। হীরালাল অত্যন্ত সাবধানে দুর্গম পথে অগ্রসর হতে লাগলেন। পল্লী শহরে, যেখানে বাঙালি জজ, বাঙালি ম্যাজিস্ট্রেট এবং বাঙালি সিভিল সার্জনের সমাবেশ, সেখানে ব্যবহারিক ক্ষেত্রে তাঁদের তরফ থেকে বোধহয় একটু অসংযম অনিবার্যভাবেই প্রকাশ পায়। ম্যাজিস্ট্রেট পত্নীর টেনিস খেলা শিখতে যাওয়া প্রভৃতি বিষয়ে উপলক্ষ করে একটা জনরব মাথা তুলছিল। হীরালাল বাঙালি শিক্ষিতা নারীদের অশোভন উশৃঙ্খলতা সম্বন্ধে একটা প্রবন্ধ লিখলেন। তাতে জেলার হাকিম পত্নীর ব্যবহারের প্রতিও প্রচ্ছন্ন কষাঘাত ছিল, অবশ্য নাম করে নয়, তবে ইঙ্গিতটা ঝাঁঝালো রকমের, কিন্তু অশিষ্টতা বর্জিত। অগ্নি প্রচণ্ড তেজে জ্বলে উঠল। হীরালালের শ্যালক নবীন উকিল ননীগোপাল ঝড়ের বেগে প্রেসঘরে ঢুকে বলল, আপনি এসব কি আরম্ভ করেছেন? বিস্মিতভাবে সম্পাদক বললেন, কি হয়েছে? কি হয়েছে? আপনার সাহস তো কম নয়। জেলার হাকিমের সম্বন্ধে, বিশেষত তার স্ত্রীর সম্পর্কে এইরকম ইঙ্গিত, বড় ভয়ানক কথা। মৃদু হাস্যে হীরালাল বললেন, কোনো অন্যায় বা অশিষ্ট কথা লেখা হয়নি, বিশেষত কারো নামও নেই, এতে ভয় কিসের? তা না থাক, পড়লে সকলেই বুঝতে পারবে। আপনার না হয় ভয় নেই, চালচুলো থাকলে সেটা হতো, কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের দশা তো আর ঠিক আপনার মতো নয়। জেলার হাকিমের সঙ্গে বিবাদ হলে তিনি ইচ্ছা করলে ঘরে আগুন দিয়ে সর্বনাশ করতে পারেন, তা খবর রাখেন। শ্যালকের কঠোর বাক্যে হীরালালের মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ভৃত্য এসে জানালো শ্বশুর কৃষ্ণকান্ত তাকে সেলাম পাঠিয়েছেন। রুদ্ধ ক্রোধকে সংযত করে বাড়ি বিদ্যুৎপূর্ণ বৈশাখী মেঘের মতো হীরালাল বাসার অভিমুখে চললেন। পথিমধ্যে অন্তরঙ্গ বন্ধু যোগেশবাবুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। তিনি হীরালাল বাবুকে বুঝিয়ে দিলেন যে সময়কে বর্জন করবার জন্য শ্যামাচরণবাবুর বাড়িতে বৈঠক বসেছিল। সময় অত্যন্ত দুর্বিনীত হয়ে উঠেছে, ওর সঙ্গে শহরের কেউই কোনো সম্পর্ক রাখতে পারবেন না বলে শ্যামাচরণবাবু নিজেই প্রস্তাব করেছিলেন। শুধু কয়েকজন স্বাধীনচেতা উকিল ও স্কুলের মাস্টার সেই প্রস্তাবে কর্ণপাত করেননি। হীরালাল নীরবে সকল কথা শুনলেন, তারপর দৃঢ়চরণে রাজপথ অতিক্রমপূর্বক উন্নত শীর্ষে শ্বশুরের সম্মুখে এসে দাঁড়ালেন। কৃষ্ণকান্তের ছায়া নিবিড় আনত মুখের ভাব দেখেই হীরালাল বুঝলেন নিদাঘ ঝটিকা এখনই প্রবাহিত হবে। আপনি আমায় ডেকেছেন? মুখ তুলে জামাতাকে দেখা মাত্র তিনি বলে উঠলেন, হ্যাঁ, তুমি যেরকম ব্যাপার করে তুলেছ তাতে বাপু আমি আর সামলাতে পারছি না। অনেকগুলি কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। জেলার হাকিমের সঙ্গে বিবাদ করে তুমি হয়তো আত্মরক্ষা করতে পারো, কিন্তু আমাদের মতো দুর্বল লোকের পক্ষে তা সম্ভবপর নয়।
কৃষ্ণকান্তের শ্লেষপূর্ণ কণ্ঠস্বরে হীরালালের সর্বদেহ একবার শিউরে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে তিনি উত্থিত প্রায় উত্তরকে পিষে ফেললেন। একটু থেমে কৃষ্ণকান্ত বলতে লাগলেন, সকলেই এই কথা বলছেন যে আমার প্রশ্রয়েই তুমি এতটা বাড়াবাড়ি করে তুলেছ। শ্যামাচরণ সেদিনও বলছিলেন যে সকলেরই ধারণা আমার জন্যই তুমি এতটা অসম সাহসের কাজ করেছ। হয়তো জজ ও ম্যাজিস্ট্রেট সাহেবেরও এই রকম ধারণা। এই অবস্থায় বাপু তোমার এখানে থাকা। কথাটা সমাপ্ত করতে না দিয়েই হীরালাল প্রসন্ন মুখে বললেন, যে আজ্ঞা, আমি এখনই অন্যত্র যাচ্ছি। আপনার কোনো বিপদ ঘটে এ আমার অভিপ্রেত নয়। কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকেও এখানে রাখছি না। যাতে আমার সংস্পর্শ আছে এমন কোনো বিষয়ের জন্য আপনার দুর্ভাবনা যাতে না থাকে, সে ব্যবস্থা আমি এখনই করছি। মাথা চুলকোতে চুলকোতে কৃষ্ণকান্ত বললেন, কিন্তু এদের নিয়ে কোথায় যাবে? একটা স্থান তো চাই। মৃদু প্রশান্ত হাস্যে হীরালাল বললেন, এত বড় ব্রহ্মাণ্ডে কি আর আমাদের এই কয়টি প্রাণীর স্থান হবে না? আপনি কোনো চিন্তা করবেন না। হীরালাল মুহূর্ত বিলম্ব না করেই অন্তঃপুরের দিকে চললেন। পত্নীকে এই আকস্মিক অবস্থার কথা কি রূপে জানাবেন, এই চিন্তায় তিনি যেন একটু বিব্রত হয়েছিলেন। শোবার ঘরে প্রবেশমাত্র তিনি দেখলেন বিছানা, ট্রাঙ্ক সমস্তই গৃহতলে রক্ষিত, যেন প্রবাসযাত্রার জন্য সকলই প্রস্তুত। চপলা 2 বছরের শিশুপুত্রকে কোলে নিয়ে খাটের ওপর উপবিষ্ট। স্বামীকে দেখামাত্র চপলা প্রশান্ত স্বরে বলল, গাড়ি এনেছ? পত্নীর ব্যবহারে হীরালাল একটু বিস্মিত হয়েছিলেন। সে কি ইতিমধ্যেই তার মনের কথা বুঝে প্রস্তুত হয়ে আছে? যা হোক, অপ্রীতিকর বিষয়ের আলোচনার হাত থেকে নিষ্কৃতি পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। তথাপি জিজ্ঞাসা করলেন, কোথায় যাবে? কেন, ছাপাখানার এক কোণে কি আমাদের স্থান হবে না? আমরা 3টে প্রাণী, আপাতত আপিস ঘরেই একটা ব্যবস্থা করে নেওয়া যাবে। হীরালালের হৃদয়ের কোনো প্রান্তে যেন একটা কাঁটা খচখচ করে উঠল। তিনি বললেন, এই স্বর্গ থেকে রসাতলে দারুণ পতন সহ্য করতে পারবে? চপলা দৃঢ় স্বরে বললেন, স্বর্গ যদি কোথাও থাকে তবে তার স্বামীর সঙ্গে গাছতলাতেই সম্ভব। আর দেরি করো না। এই বলে সে উঠে দাঁড়াল। আমি গাড়ি ডাকতে পাঠিয়েছি, এতক্ষণে বোধহয় এসেছে। চপলার নির্দেশে ভৃত্যরা দ্রব্যাদি বাইরে নিয়ে গেল। অবগুণ্ঠনাবৃত চপলা স্বামীর পেছনে পেছনে বাইরে চলল। চপলার জননী শাশ্রু নেত্রে সম্মুখে এসে মৃদুস্বরে বললেন, আশীর্বাদ করি মা, তুমি সুখী হও। জামাতার দিকে চেয়ে বললেন, বাবা, কায়মনোবাক্যে আশীর্বাদ করছি, তোমার জয় হবে। প্রণামান্তে দুজনে বহির্বাটিতে চলে গেল। সেদিন ষষ্ঠীর সকাল। জগন্মাতার আগমনের শুভ রোল প্রভাত পবনে নৃত্য করছিল। পাশের বাড়িতে বোধনের বাদ্য বাজছিল। পত্নীকে গাড়িতে তুলে দিয়ে হীরালাল শ্বশুরকে প্রণাম করতে গেলেন। কৃষ্ণকান্তের পাশে বাংলার দেশপ্রসিদ্ধ অন্যতম নেতা শ্যামাচরণ দাঁড়িয়েছিলেন। হীরালালকে থমকে দাঁড়াতে দেখে শ্যামাচরণ বিজ্ঞভাবে বললেন, বাবাজি, এই কাজটা যেন ভালো করলে না। একবার জজ সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ক্ষমা চাইলে সমস্ত গোলমাল মিটে যেত। তাদের পেছনে লাগা তোমার মতো দুর্বল লোকের। হাত জোর করে হীরালাল বললেন, মাপ করবেন মশাই, যদি অপরাধ হতো অবশ্যই মার্জনা চাইতাম, কিন্তু দোষ যখন করিনি তখন ক্ষমা চাইব কেন? তবে যারা দেশের নেতা তাদের ব্যবহার দেখে কিছু বিস্মিত হয়েছি। জজ ম্যাজিস্ট্রেটের বিরাগভাজন হলে দৈনিক 200 টাকা ফি মারা যেতে পারে এমন আশঙ্কা যাদের, তাঁরা শিখণ্ডীর আড়ালে দাঁড়িয়ে বাণ নিক্ষেপ করেই থাকেন। এই তত্ত্বটা কংগ্রেসের বড় বড় পাণ্ডাদের ব্যবহার দেখে আবিষ্কার করতে হবে, আগে জানা ছিল না। নমস্কার। পক্কশস্ত্র দুলিয়ে শ্যামাচরণ বললেন, দেশের কাজ কি করে করতে হয় তোমার মতো অপরিণত বুদ্ধি যুবক তা জানবে কেমন করে? হীরালাল বিদ্রুপ ভরে বললেন,
দোহাই আপনার, সে শিক্ষাটা মহাশয়ের মতো নেতার কাছ থেকে না হয় যাত্রা নাই নিলাম। দ্রুতপদে তিনি গাড়িতে আরোহণ করলেন। বাইরে বৈষ্ণব ভিখারি গাইছিল, গাতলো গাতলো মাধমা কুন্তল, ওই বুঝি এলো তোর পাশানি ঈশানী। কৃষ্ণকান্তের সর্বশরীর তাড়িৎস্পৃষ্টের ন্যায় একবার কেঁপে উঠল। তিনি মুহূর্তে চোখ বুজে ফেললেন। ছাপাখানার ঘরে পৌঁছে হীরালাল দেখলেন ম্যাজিস্ট্রেটের চাপরাশি দাঁড়িয়ে আছে। সে সেলাম করে একখানি পত্র তার হাতে অর্পণ করল। ওপরে লেখা গোপনীয়, ব্যক্তিগত। ক্ষিপ্র হাতে খুলে তিনি পড়লেন। বাংলায় লেখা আছে, বন্ধু, হ্যাঁ, তোমাকে বন্ধু বলেই অভিনন্দন করছি। আমার কনিষ্ঠের সতীর্থ হলেও তোমাকে আজ শ্রেষ্ঠ বন্ধুর আসনে স্থান দিয়েছি। এতদিন ভ্রমে পড়ে তোমার উপর অবিচার করেছি। আমি শীঘ্রই কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির রেজিস্ট্রার হয়ে যাচ্ছি। সেই বিভাগের যাবতীয় ফর্ম এখন থেকে তোমার কাছেই ছাপতে পাঠাবো। আশা করি আমার ত্রুটিতে তোমার যে আর্থিক ক্ষতি হয়েছে, এতে তার কিছু পূর্ণ হবে। বিদায়ের পূর্বে সাক্ষাৎ করো। ইতি। ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর পড়ে হীরালাল মুহূর্ত ঊর্ধ্বপানে চাইলেন। পরে স্ত্রীর হাতে পত্রখানি দিয়ে বাইরে চলে গেলেন।